প্রিয় প্রণয়িনী সিজন ২ লিখেছেন নুসরাত জান্নাত। পর্ব সংখ্যা ৭০। আপনারা শুনছেন গল্পবাই জান্নাত। আহান শ্বশুরবাড়িতে এসে ফেঁসে গেছে। তাদের দাদাবাড়ি না কোথাও ধরে নিয়ে আসতে হয়েছে তাদের। চারিদিকে শুধু ছনের তৈরি ঘর। ঘর দিয়ে দেওয়ার সমস্যা নেই, কারণ যে কোনো জায়গায় থাকার মতো মন মানসিকতা আছে, কিন্তু এখানে থাকার বিন্দুমাত্র মানসিকতা তার ভেতরে নেই। অপরিষ্কারের ওপর যেটা থাকে ওইটা এখানে ছড়িয়ে গেছে। শহরে আমিরার বাবা থাকার জন্য আমিরারা সেখানে বড় হয়েছে। তাদের দাদার বাড়ির লোক প্রত্যন্ত অঞ্চলে থাকেন। বয়স্ক নাকি নাচ জামাই দেখার খায়েশ করেছে, তাই তাকে ধরে নিয়ে এসেছে আহসান আর হাসান। প্রতিদিন প্রথম দিকে এটা ভেবেই এই ২৪ ঘন্টায় সে টের পেয়েছে আসলে সেই জন্য নিয়ে আসেনি তাকে। তার পরনের জন্য এনেছে দুই শালা তাকে, বোনকে ফুসলিয়ে ফাসলিয়ে ভাগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মেয়ে নিজেই তো তার সাথে গিয়েছে, আহানের এখানে দোষ কোথায়? সে তো তুলে নিয়ে যায়নি। একে তো জঘন্য জায়গা, ওয়াশরুমও বাহিরে, তার মধ্যে আবার শ্যাওলা পড়া। আজকাল কাদের বাথরুম বাহিরে থাকে, গোসল করার কোনো প্রাইভেসি নেই, পুকুরে গোসল করতে হয়। ছেলেরা আগে পানিতে নামে, পরে মেয়েরা। সাঁতার জানে না সে, পানিতে নামবে কিভাবে? আশ্চর্য। এই জন্য রাতে গোসল করেছে। দিনের বেলা এই বাড়িতে ও বাড়িতে নানি দাদি সম্পর্কে হন, ওনারা এসে ধরে ধরে বসে থাকতেন। মহিলাদের মুখে কোনো লাগাম নেই, উল্টাপাল্টা নোংরা বিশ্রী কথা বলতে থাকেন। এই বেটা মানুষ হয়েও লজ্জায় প্রায় এসব শোনে। তিক্ত বিরক্ত হয়ে উঠেছে সবার ওপর। প্রকাশ করতে না চাইলেও এক প্রকার প্রকাশ করতেই হচ্ছে। এখানে আসার পর তাকে যে রুমে দেওয়া হয়েছে, ওই রুমের বাহির থেকে গরুর গোবরের গন্ধ আসে। এরা গরু ছাগল হাঁস মুরগি সব একসাথে পালন করে। মুরগি তার বিষটা, হাঁসের বিষটা সবাই কাজে সারে এসে বারান্দায়। কয়েকটা তো রুমেও চলে আসে। এখানে কোনো পরিবেশ নেই, মানুষ যে থাকে, কোন অস্তিত্ব তাও নেই। ঘর জামাই আছেন, আপ্যায়ন করবে তা না, মুরগি পিছু পিছু মহিলারা ছুটছে। শাড়ি এমনভাবে পরেছে, শাড়ি দেখা যাচ্ছে, শরীর দেখা যাচ্ছে বেশিরভাগ। একটু শালীনতা বজায় রেখে কাপড় পরা যায় না? চোখে সব দেখতে না পেরে রুমের দরজা আটকে বসেছিল সে। আমিরা এখানে আসার পর থেকে নড়ে নড়ে ঘুরছে, মামাতো বোনদের সাথে হি হি হা হা করেই চলেছে। পাশের রুম থেকে তার শব্দ আসছে। খাবারটাও ঠিকমতো খেতে পারেনি সে। দুপুরের খাবার খেতে যখন বসলো, তখন নখরত এসে গেছে ভেতরে। আল্লাহর দানার প্রতি এমন মনোভাব আনা ঠিক না, তবু অবচেতন মনে এসব ভাবনায় আনতেই সে হাত দিয়ে মুরগির খুব পরিষ্কার করছিল। আমিরার মামুনিরা ওই হাত দিয়ে ভাত বেড়ে দিচ্ছে তাকে। এটা ভাবতেই পেটের ভেতরটা গলিয়ে ওঠে। সে সময় গরুর গোবরের গন্ধ এসে নাকে লাগলো। গরুর গোয়ালে মানুষ বানিয়েছে বাড়ির পেছনে, এরা বানিয়েছে সামনে, তা আবার মুখের সামনে। আহান এবার মুখ ঘোরালো, সামনে খাচ্ছে সবাই সাধ করে। একমাত্র সেই পারছে না আহান, হাসান, তাদের নানা মামা। বাচ্চা কাচ্চা মাটিতে মাদুর পেতে বসে গান্ডে পিন্ডে গিলছে। একটু ঘৃণা লাগছে না এদের? আহান উঠে যেতে চাইলো খাবার রেখে, শরীর খারাপ বলে, কিন্তু তাকে জোর করে খাওয়ানো হলো। সারাদিন ক্লান্তিতে শেষ হয়ে যাচ্ছে সে, তাই বিছানায় গা এলিয়ে দিতে গা এলোতেই দেখে রুমের ভেতরে সিলিং ফ্যান নেই। দুপুর তো ছিল। উঠে বসতেই আমিরার সাথে চোখাচোখি হলো। দূরে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। যখন কিছু বলতে যাবে তার আগেই বুঝে গেল মেয়েটা। দ্রুত জানালা খুলে দিল, বলল, আপনি প্লিজ চেঁচাবেন না, বুঝতেই তো পারছেন। আহান আমিরার মুখের দিকে তাকিয়ে তিক্ত চোখে থাকলো কিছুক্ষণ। সারাদিনের ক্লান্তি বিরক্তি ক্ষোভে পরিণত হলো। খ্যাক করে উঠে বলল, কি বুঝবো? হ্যাঁ, এসে থেকে অশান্তিতে আছি। আমার বাড়িতে কেউ তোমাকে কিভাবে অশান্তি দিয়েছে? মানুষ সামান্যতম পরিষ্কার হয়, তোমার নানি বাড়ির লোকজন একদম নোংরা কেন? এত খাচ্চর কেন? খাবার খায় কিভাবে? আগে এটা বলো। এরা যে গরুর টরু পালে, এসব বললে না কেন? তুমি কি প্ল্যান করে আমাকে এখানে নিয়ে এসেছো শাস্তি দেওয়ার জন্য? আশ্চর্য, চেঁচাচ্ছেন কেন? দয়া করে গলার আওয়াজ নিচে নামান, সবাই শুনতে পাবে। আন খেকিয়ে উঠে বলল। আমিরা দৌড়ে তার কাছে এসে হাত পাখা দিয়ে বাতাস করতে শুরু করলো। দয়া করে চেঁচাবেন না, বুঝতেই তো পারছি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু একটু বুঝুন। আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল বলতে, ওরা গরু পালে। আহান এমনভাবে তাকালো যেন চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে তাকে। কাচুমাচু করে উঠলো মেয়েটা। হাত পাখা নিয়ে মাথার উপর বাতাস দিতে দিতে জিজ্ঞাসা করলো, এইভাবে তাকাচ্ছেন কেন? আমি কি করেছি? আহান দাঁতে দাঁত পিষে বলল, তুমি কি করনি? আমি করেছি সব, তাই না? চেঁচাচ্ছেন কেন? আমি তো বললাম, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কথাটা শেষ করতেই মুখ গুজে করলো সে। আহান আঙ্গুল তুলে শাসালো, মাথা থেকে বের হবে কেন এসব? হ্যাঁ,
ভাই বোনের সাথে হাহাহি করতে তো মাথা থেকে বের হয় না। খিকিয়ে খিকিয়ে হাসতে ভুলে যাও না? তাহলে এটা কেন করে ভুললে, হ্যাঁ? আমিরার চেহারা আরেকটু ঝুলে গেল, কালো ছায়া নামলো। আহান নিষেধ করলো, একদম মুখ গোজ করে করবে না, স্ট্রোচ দাঁড়িয়ে থাকবে। আমিরা সোজা হয়ে গেল, মিনমিন করে বলল, একটু ঠান্ডা পানি এনে দিব? তোমার কি মনে হয় আমার মাথা গরম? পানি দিলে ঠান্ডা হবে? আমিরা দুপাশে মাথা নাড়ায়, মুখ দিয়ে উচ্চারণ করলো না, একদম একদমই না। আপনার মাথা গরম সেটা আমি কখন বললাম? তাহলে বললে তাহলে বললে না কেন? আমি আর মুখ দেখার মতো জল ঝুলে পড়লো, ঠোঁট দিয়ে শব্দ বেরোলো না। এটা কে রে বাবা? মাথায় পানি দেওয়ার কথা বললেও মাথা গরম হয়, গরম না করলেও মাথা ঠান্ডা হবে কেন? আশ্চর্য। আমিরা যাবে তো যাবে কোথায়? আহানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সে। ধমক খেলে খেলো, এখন এভাবে তাকিয়ে আছো কেন? যাও পানি নিয়ে আসো। আমিরা তাড়াতাড়ি করে নামতে গিয়ে দুবার উষ্টা খেলো, তবুও ছুটলো। পেছন থেকে ক্যাকানোর স্বর ভেসে আসলো, ছুটছো কেন? পাগলা কুত্তা তাড়া করেছে তোমাকে? আমি তোমাকে কি ছুটতে বলেছি যে এভাবে দৌড়াচ্ছ? আমিরা শুনলো না, তবুও থামলো না। পাগলা কুত্তা তাড়া না করলেও স্বয়ং একটা পাগলা কুত্তা বিয়ে করে নিয়ে এসেছে সে, এখন তো তাকে ছুটতেই হবে। বালতিতে করে পানি নিয়ে আসলো কয়েক মিনিটের ভেতরে। এমন মেন্টাল পিস কোথা থেকে তার ভাগ্যে এসে পড়লো সে ভেবে পায় না। চুপচাপ পানির বালতি এনে রাখতে যাবে, আহান বলে উঠলো, তোমাকে আমি বলেছি পানি আনতে? আমিরা হতভম্ব চোখে তুলে তাকালো, বলে কি এই না বললে পানি আনতে? তার গোল গোল চাহনির ভেতরে আহান উঠে দাঁড়ালো, বলল, পুকুরে চলো। কথা শেষ হওয়ার আগেই ছুটলো তো ছুটলো, বিয়াদব। আমার কথা শেষ হবার আগে তো যাওয়া উচিত ছিল না, তাই না? কথা শেষ করে জুতো পরলো। আমিরার হাতটা সংকোচবিহীন আঙ্গুলে ভাঁজে পড়ে নিয়ে হাঁটা ধরলো পুকুর পাড়ে। আমিরা শুধালো, পানিগুলো কি করব? আমার মাথায় ঢালো, স্টুপিড। মুখ গোজ করে সুযোগ পেল না, তাকে নিয়ে পুকুর পাড়ের দিকে হাঁটা ধরলো। সে আবারও জিজ্ঞাসা করলো, এখন পুকুরে কি করবেন? মানুষ কি করে? গোসল করে। জানো যখন জিজ্ঞাসা করছো কেন? আমি ভেবেছি আপনি। আহান কেটে দিল কথা, বলল, তুমি ভেবেছো আমি পানিতে নেমে হাডুডু খেলবো? এটা কখন বললাম? আহান মাথা ঘুরিয়ে তাকালো আমিরার দিকে, বলল, বলনি। কোনো কথা বললো না মেয়েটা। এই মেন্টাল পিসের সাথে কথা বলে লাভ নেই, ইচ্ছে করলেই পেছন বরাবর লাথি বসাবে। বিয়াদব, বদমাইশ। তার সাথে দুনিয়ার বদমাইশি করবে, আর বোনদের দেখলেই আপু আপু বলে মুখে ফেনা তুলে ফেলবে। খবিশের খবিশ। আমিরা ভেবে পায় না তার এত ভালো শাশুড়ি, এত ভালো ননদ, দেবর, ভাসুর, শ্বশুরের ভিড়ে কিভাবে এমন খাচ্চর মার্কা খারাপ জামাই হলো তার। কথা শুনতে ইচ্ছে করতেই লাথি মেরে উগান্ডা পাঠিয়ে দিত, শুধু সাহসের অভাবে পারে না। কিন্তু মনে মনে পশ্চাৎদেশে কতটা কিল ঘুষি মারে সে, তাহার হিসেব করতে পারবে না। একটা কথা মাথায় আসতে আমিরার ঠোঁটে হাসি ফুটলো। চোখের সামনে টেলিকাস্ট হলো বহুদিনের পুরানো দৃশ্য। আহান ঘুমিয়েছিল তার পাশেই। সারাদিন ধমকি ধমকিতে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল। আমিরার সুযোগ বুঝেই সুখে শান্তিতে ঘুমাবে, সেটা সে মেনে নেবে কি করে? মানবে না। তাই তো উঠে হাত নাড়াতে চোখের সামনে যখন বুঝলো গভীর ঘুমে কষে গাল বরাবর একটা জোরালো চর বসালো। এতদিনের সকল ক্ষোভ উল্টে গিয়ে পড়লো এক থাপ্পড়ে। আহান ধরফড়িয়ে উঠে বসে, তার দিকে তাকাতে আহাম্মকের মুক্ত। তাকে দেখে কপাল কুঁচকালো নিমিষেই, যেন জন্মের শত্রুতা। আমিরার সাথে খ্যাক করে উঠে বলল, কি হয়েছে? এমন বসে আছে কেন মৃত মানুষের মতো? একটা মানুষ এভাবে বসে থাকতে পারে? এটা কোনো কথা হলো? তুমি ভদ্র মেয়ে। আমিরা চুপচাপ শুয়ে নিল, কারণ মাত্র একটা চর মেরেছে এবং সেই চরের দাগ বসেও গেছে গালে। আহান গালে হাত দিয়ে বিড়বিড় করে বলল, জ্বালা করছে কেন? আমিরার দিকে তাকাতে আমিরা আমতা আমতা করে উঠল, মশা কামড়িয়েছে। আহান ওই সময়ে মুখটা মনে হলো যেন আবারও অট্টহাস্য স্বরে ফেটে উঠতে ইচ্ছে করে আমিরার। ভুলে গেল সামনে দাঁড়ানো আহান। হাসতে হাসতে গায়ে ঢলে পড়লো। আবারও দু একটা গায়ে ধাক্কা দিয়ে বসলো। যখন হুঁশ ফিরল তখন কটমটিয়ে তাকিয়ে আছে আহান তার দিকে। তড়িঘড়ি করে সরে যেতেই উষ্টা খেলো আবারও। আহান সেদিকে একবার তাকিয়ে জিজ্ঞাসা করলো, হে হে করা শেষ? ওপর নিচ মাথা দোলালো ভদ্র মেয়ে হয়ে। মাথা ঝুঁকিয়ে ফেলো, থুতনি ঠেকলো গলার কাছে। আহানের তিরিক্ষি স্বর, সব পাগল ছাগল কেন আমার ভাগ্যে খোদা দেয়? কারণ আপনি বড় পাগল। মিনমিন সুরে কথাটা বললেও কানে যায় আহানের। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করে, মিনমিন করে কি বলছো? আমিরা দুপাশে মাথা দোলায়, বলল, কিছু বলিনি তো। আহান বলল, কম কথা বলে ভালো, কম কথা বলবে। বাধ্য স্ত্রীর মতো মাথা নোয়ালো সে। ভেতরে ভেতরে ফেটে পড়লো এক আকাশসমূহ ক্ষোভে। কিরমির করে উঠে বলল,
কম কথা, তোর পেছন দিয়ে ভরে দেবো শালার পুত শালা। মুখে ভেঙচি কেটে আহান জিজ্ঞাসা করলো, এই ভেঙচি কাটছো কেন? মনে মনে গালি দিচ্ছ? আমিরা দুপাশে মাথা দোলায়। একটাও গালি দেই নাই। চোখ নয়নে ফিরতেই পানির দিকে অগ্রসর হলো আহান। বলল, খেয়াল রেখো, দেখো তোমার নানিরা আবার যেন না আসে, খেয়াল রাখবে, জানালো আমিরা। আহান ঘাটে নেমে কিছুক্ষণ পানিতে পা ভিজিয়ে বসলো। একটা ঘটনা মনে পড়তেই কড়া নজরে জাইন ভাইদের নানা বাড়িতে পানিতে যখন সবাই ধপাস ধপাস করে পড়ছিল, তখন কি ভয় না লাগছিল তার। এমন সময় মনে হতে হাসি পায়। তাদের সবার মধ্যে বিচ্ছু ছিল নুসরাত, কিন্তু 5 বছরে তা কমে গেছে। সময়ের অবর্তনে কত না কি হয়, মানুষ বদলে যায়, ভালোবাসার রং বদলায়। তাদের সব ভাই বোনদের ভালোবাসা কি বদলেছে? দিন দিন তার তীব্র থেকে তীব্র হয়েছে অন্যর প্রতি। আহান পানিতে নামতে আমির একসাথে অনেকগুলো ভেঙচি কাটলো। ডুব দিয়েছে দেখেই চেঙ্গিয়ে উঠলো। নিজে হে হে করে করলে সমস্যা নেই, আমি করলে সমস্যা। রাজাকারের নাতি, শালার পুত শালা। আমার যে কোনো কেউ হলে এতদিনে তোর পশ্চাতে লাথি মেরে ফেলে দিত। আমি বলেই তোকে এখনো সহ্য করছি। অনেকদিন পর তাকে পণ্ডিত করছে দেখছি, লাথি দিয়ে পানিতে ফেলে দিব। বুইরা দামরা সাঁতার জানে না, আবার স্টাইল কত। আমি ওর কথা শেষ করতে সামান্যক্ষণ ভাবতেই কিভাবে লাথি দিয়ে আহানকে ফেলবে পানিতে, ভাবতে হাসি ফুটলো ঠোঁটে। দীর্ঘ হাসি শেষ করে শ্বাস ফেলতে পারলো না। আহান মাথা তুলে তাকালো, নির্লিপ্ত চোখে তাকিয়ে রইলো তার দিকে কিছুক্ষণ। আমিরা গুটিয়ে গেল। ঢোক গিলে কিছুক্ষণ জিজ্ঞাসা করতে যাবে, বাতাসে হিমশীতল গলার স্বর। বাড়ি খেলো, সব শুনেছি। আমি শালার পুত শালা? আমার বাপ তোমার শালা হয়? আমি বুইড়া দামড়া? প্রশ্নের বাণী জর্জরিত। চুপচাপ দাঁড়িয়ে থাকে সে। কথা বলার জন্য শব্দের যথেষ্ট অভাব বোধ করলো মেয়েটা। ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে ঢোক গেল। আহান যেন শুনে ফেলবে তা তার মাথায় একটু ছিল না। কি বলবে বুঝতে পারলো না। চোখের পাতা ফেলে কিভাবে নিজের দৃষ্টি এড়ালে সংযত হতে চাইল, সম্ভব হলো না। চেয়ে রইল এমন একই দৃষ্টিতে। ওই নজরে কি ছিল আমিরা জানে না। সে নড়তে পারল না নিজের জায়গা থেকে, পালাতে চাইলো স্থান ছেড়ে। তবুও শটান হয়ে দাঁড়িয়ে রইল। ড্যাব ড্যাব করে চেয়ে ভিড় করলো। আমি কিছু বলিনি, আপনি ভুল শুনেছেন। নাসির মঞ্জিলে রাতে খাবার বাড়ছে মোমো। নাসির সাহেব নাজনীন বেগম ঝর্ণা বেগমের সাথে ভিডিও কলে কথা বলেছেন। কোথায় ঘুরছেন, কোথায় কি করছে সেসব জানতে সুফি খাতুন বিছানায় শুয়ে আছেন, পায়ের উপর পা তুলে। রাতের বেলা ঘুমের ভেতর সানগ্লাস লাগিয়েছে। ঝর্ণা বেগম কতবার তাকালেন তার দিকে, গলা আওয়াজ ধিমি করতেই। আপা তুমি তো বলো রাতে কে সানগ্লাস পরে? উনি নাকি চোখে ট্যান পড়ে যাবে, সারা রাত মুখ রেখে চোখে পড়বে। নাজনীন বেগম কিছু বলেন না, শুধু হাসলেন। মোমো ডাকলেন, সেজে মামুনি, বিষয়টা ছোট্ট মামুনিকে বলো। ঝর্ণা বেগম রোহিণী বেগমের কথা বলতেই গিয়ে হেসে ফেললেন। ওরে বলবো ছোট পুপি এসব করেছে? ও বলবে ওই মেন্টাল মহিলাকে বলেছিলাম নিয়ে যেও না। আমার কথা না শুনে নিয়ে গিয়েছো কেন? এবার নিজেরা ঠেলা সামলাও, আমি বাবা কিছু জানি না। কথা শেষ করে হাসতে লাগলেন নিজেই। তারপর মোমোকে জিজ্ঞাসা করলো, নুসরাত কোথায়? দেখতে পাচ্ছি না যে। ঝর্ণা বেগম রুমের দরজা অনলক করলো। ভেতরে ঢুকতে দেখলো সৌরভী আর ইরহামকে। দুজনে এসে ধপাস করে শুয়ে পড়লো। ইরহাম পায়ের সাথে মাথা দিয়ে হাত পা ছড়িয়ে। মোমো খাবার খাওয়া শেষ হতে হাতে সিল্কের ধোয়া উঠতেই শেষ করলো। উত্তর দিল ও বাড়িতে। ইরহাম ঘটনা ঘাটলো না, চোখ বন্ধ করে শুয়ে পড়লো। ঝর্ণা বেগম বললেন, হঠাৎ ও বাড়িতে কেন? মা অবাক হয়ে বলল, ও মা তুমি জানো না ছোট মামুনি, ছোট মামা ডেটে গিয়েছে, এই জন্য রান্না করে দিতে গিয়েছে নুসরাত। চোখ মুখ কুঞ্চিত করলো ইরহাম, উঠে বসলো। সুরভি তাকে খুঁজিয়ে সোজা করে বসিয়েছে। কানে কানে কিছু একটা বলতেই নিজে টনক নড়লো। নুসরাত রান্না করে দিতে গিয়েছে কথাটা মায়ের হাত থেকে মোবাইল নিতে নিতে জিজ্ঞাসা করলো সে। কপালে হাজারটা ভাঁজ পড়েছে। বলল, এবার ওর হাতে রান্না খেয়ে রাস্তায় কুত্তা উধাও হয়ে গিয়েছিল, আবার ও রান্না করতে গিয়েছে। মামু হেসে ফেল উচ্চস্বরে। ঝর্ণা বেগম ধপাস করে চাপড় বসালেন ওর পিঠে। ইরহাম চোখের ইশারে কিছু একটা শুধালো। মামু উত্তর দিল, 1 মিনিট, রুমে গিয়ে জানাচ্ছি। ঝর্ণা বেগম তাদের ইশারা টের পেল, তাই নিজের ব্যাগ থেকে আরেকটা মোবাইল বের করে সেট করে নিয়ে বসলেন। তাদের কথায় কান দিলেন না, তবুও ফুসুর ফুসুর কথা ভেসে আসছে কানে। ওরে অটকালি না কেন? মোমো বলছে, আটকাবো কিভাবে? মেজো মামুনি ঠেলে ধাক্কিয়ে পাঠিয়ে দিয়েছে। কথা বলতে বলতেই ছেলে মেয়ে রুমের দরজা খুলে বেরিয়ে গেল। ঝর্ণা বেগমকে সুফি খাতুন শুধালেন, কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে ওরা? উনি কাজ ঝাঁকালেন, ওরা ওদের মতো কথা বলছে। আমি জানি না ফুপি। সুফি খাতুন
আর মাথা ঘামালেন না, নিজের চশমা নিয়েই ব্যস্ত হয়ে গেলেন। মোমোকে সুরভি বলল, তুমি রুমে যাও। মোমো নাজনীন বেগমের হাতে হাত লাগিয়ে কাজ করতেই এগিয়ে গেল রুমের দিকে। ততক্ষণে পর্যন্ত তাদের নর্মাল কথাবার্তা চলল। রুমে ঢুকতেই দরজা লাগাতেই ইরহাম বলল, আজ রাতে বাড়ি আসবে। মনে হয় না। কখন গিয়েছে? 4-5 ঘন্টা হচ্ছে। স্বামী স্ত্রী দুজনের মাথা দুলে খিখি করে হেসে উঠতেই মোমোর সাথে আবারও দুই একটা আলাপ সেরে মোবাইল রেখে দিল। সুরভি জিজ্ঞাসা করলো, জ্বালাবে? কেন জ্বালাবো না? ও দুনিয়াতে সবাইকে জ্বালিয়েছে। ওকে জ্বালানো আমার দ্বারাই। না জ্বালালে আমার পেটের ভাত হজম হবে না। তুমি কিছু বললে? ইরহাম এই পর্যায়ে হেসে উঠল। চোখ পিটপিট করে সামনে তাকাতেই, চোখ বন্ধ করতেই তোমার মুখ ভেসে উঠল। তোমার কথা মস্তিষ্কে চলাচল করলো। প্রথমে আমার কথা মাথায় আসেনি কেন? এসেছিল, আমি সাময়িক সময়ের জন্য চোখ ভেবেছিলাম। নুসরাত বুঝে গিয়েছিল, নিষেধ করেছিল তোমাকে নিয়ে কোনো ধরনের ছেলেখেলা চলবে না। ছেলেখেলা বলতে? ইরহাম বাদ সাধলো, বললো, অন্য মেয়েদের মতো কয়েকদিন ডেট করে ছেড়ে দেওয়া, এইটাই। আমি যদি মেনে নিতাম? তুমি যদি মেনে নিতে তাহলে সৌরভী শিকদার আজ এই ইরহামের স্ত্রী হতে না। নাক টেনে কিছু বলল, বুঝেছ? মাথা দোলালো সুরভি, বলল, এখন আমার প্রতি তোমার পছন্দের মাত্রা কেমন? আগের থেকে বেশি নাকি কম? ইরহাম কিছুক্ষণ ভাবলো, সময় নিল। তারপর বলল, সাহিত্যের কথা বলতে গেলে তুমি হাসবে, মজা উড়াবে, তাই সাধারণভাবে বলি। যেহেতু আমি তোমার সাধারণ মানুষ, আমি তোমাকে 5 ফিট 3 ইঞ্চি পছন্দ করি। সুরভি হেসে ফেললো, হো হো করে হেসে উঠলো তাকে নিয়ে। বলল, বাচ্চা আচ্ছা, এসব বাদ দাও। শুনতে কেমন যেন লাগে। নুসরাতের সাথে আগে তো তোমার কোনো সম্পর্ক খুব ভালো ছিল, এখন সাপে নেউলের মতো পরিণত হয়েছে কেন? তুমি কি সিও পদে বসায় জেদ ধরেছে নাকি? ধুর, আমাকে কেউ দিবে ওই পদ তোমার মনে হয়? সবার আগেই তো আব্বু আমাকে একটা লাথি দিবে, বলবে, কিছু জানো তুমি? নুসরাতকে চাচানোর জন্য ওই পদ চাই। ও বোঝে আমার আচরণ, তাও নিজেও পাল্লা দিয়ে ঝগড়া করে। কথা শেষ করতে দেখতে পেল সোহেব সাহেব হাতে কিছু খাবারের ব্যাগ নিয়ে আসছেন। ইরহাম আর সৌরভী এভাবে খালি পায়ে দেখে ভুরু কুঁচকালেন। খালি পায়ে কেন দুজন? তারা দুজন উত্তর না দিল। দুজন দুপাশ থেকে দুবাহু আঁকড়ে ধরতে সুরভি সারে শুধালো, শ্বশুরের শাশুড়ি মায়ের জন্য সব? সোহেব সাহেব ঠোঁটে দুষ্ট হাসি ঝুলিয়ে চোখা নয়নে তাকালেন, বললেন, কেন? আমার স্ত্রীর প্রতি জেলাস তুই? ও মা, আমি জেলাস হব কেন? সোহেব সাহেব বললেন, তোর শাশুড়ি হ্যান্ডসাম, সুন্দর, কেয়ারিং একটা স্বামী আছে, তাই তো। তোর তো তা নেই। হিংসে তো হতেই পারে। সুরভি খিলখিল করে হেসে ওঠে, বলল, আমার শাশুড়ি আমার মায়ের অতি হ্যান্ডসাম কেয়ারিং একজন হাজবেন্ড থাকলে অতি হ্যান্ডসাম কোনো শ্বশুর নেই। শোয়েব সাহেব এলিভেটেড এবং ঢোক গিলতেই ধমকে উঠলেন, বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? বোতাম কে টিপবে, আমি নাকি সৌরভী? ইরহাম মুখ বাঁকিয়ে বাবার দিকে তাকাতেই বোতামটা টিপল। সুরভি আর সোহেব সাহেবের খুনসুটি শব্দ আসতে হাতের খাবারের ব্যাগ থেকে খাবার বের করার আগেই তার হাতে ধরিয়ে দিল। ইরহাম হাত বাড়াতেই চাপড় বসিয়ে বলল, তুই নিচ্ছিস কেন? তোর মা এখনো খায়নি। মিনমিনিয়ে স্বরে বলল, ওকে যে দিচ্ছে দিলে। সোহেব সাহেব কপালে দ্বিগুণ ভাঁজ ফেলে বললেন, ও আর তুই এক হলি? এক না? না। এরম কথা বাড়ালো না। দুজনের পেছন ধরে ধূপধাপ পায়ে এগিয়ে চলল। নির্বিকার চিত্তে আসলো শ্বশুর বৌমা। পেছন থেকে হি হি হাসির শব্দ ভেসে আসছে। ইরহাম তাদের বিশেষ পাত্তা না দেওয়ার চেষ্টা করলো। দুজন এক হলে এমন অপমান করে তাকে। আশ্চর্য ব্যাপার, এত অপমান সে মেনে নিবে কিভাবে? খোলা জানালা দিয়ে চাঁদের আলোয় সে রুমে পড়ছে। এসি চালানো থাকায় রুমটা এখনো বেশ ঠান্ডা। চারদিকে কুস্তুগির সুবাস ভেসে বেড়াচ্ছে মৃদু শ্বাস প্রশ্বাসের বাতাসেও, যেন সেই গ্রানটে সুরসুর করে নাসের অন্ত দিয়ে ভেতরে প্রবেশ করছে। বাহিরে বৃষ্টি আসার তোড়জোড় চলছে খুব করে। বাতাস বইছে ঝড়ে নেই। আড়স কাউচে হাত পা ছড়িয়ে বসে স্মরণে হয় পানি, চুলে টপটপ করে পড়ছে। কাউচ থেকে উঠে বিছানার দিকে যেতে ইচ্ছে হচ্ছে না তার, বসে থাকতেও ইচ্ছে হলো না। নুসরাত হুঁশিয়ারি দিতেই তার আশেপাশে দেখলে লাথি মারবে। এক মুহূর্ত তাকে ঘাটানোর আহত বাঘিনী খোঁচাতেই যেন একই ব্যাপার। ক্ষোভে হিসিয়ে করছে সে। এবার পারলে চুল ছিঁড়ে ফেলতো, শুধু পারেনি বলে। হয়তো তাকে ছাড় দিয়েছে, না হলে আগের নুসরাত নাসির হলে তাকে মেরে তক্তা বানিয়ে দিত। আরশ বসে থাকার ভাবনায় স্থায়ী হলো কিছুক্ষণ। উঠে দাঁড়াতে প্রথম বিছানার দিকে যেতেই জ্বালাতে ইচ্ছে হলো মেয়েটাকে। ঘুমাচ্ছে, ঘুমাক। আবারও ফিরে গিয়ে বসলো কাউচে।
ভদ্র হয়ে চুল পরিপাটি করতে, কিন্তু ভেতরে কেমন জানি খসখস করছে, হাত পা নিষ্পিস করছে তাকে জ্বালাতে। বসে থাকা গেল না আর তার দ্বারা, উঠে দাঁড়ালো ধারাম করে। 25 বছর কম তো ঘুমায়নি, এখন একটু কম ঘুমালে কিচ্ছু হবে না। আঙুল দিয়ে টোকা দিয়ে, এই এই নুসরাত। নুসরাত গা থেকে হাত সরিয়ে দিল, বলল, সরুন, ঘুমাতে দিন, পরে ঘুমাবি, ওঠ। চোখ খুলে পিটপিট করে তাকালো, কপালে ভাঁজ পড়েছে, বিরক্তিতে তিততিত করে উঠলো চেহারাটা। চোখ বন্ধ করে বলল, কি হয়েছে আপনার, ঘুমাতে দিবেন না? 25 বছর কম ঘুমাননি না তো, আজ একটু কম ঘুমালে কি সমস্যা? আপনার এক্সাক্ট সমস্যা কি? আমার ঘুমানো নিয়ে নাকি আপনার সমস্যা হলে বলে দিন, আমি বাড়িতে গিয়ে ঘুমাবো। আরশ নির্বিকার চিত্তে বলল, বিবাহিত মহিলাদেরও সে ঘুমাতে নেই। নুসরাত তক্ত হলো, ভাষা খুঁজে পাচ্ছে না বলবে। আরশ ভোতা মুখ করে বলল, ভাষা হারিয়ে ফেলেছিস? তো হারাবে না। আপনি কি পাগল? মানুষ এভাবে ঘুম থেকে কাউকে তোলে? আমার ঘুম আসছে না, কথা থামিয়ে দিয়ে বলল নুসরাত। তো আপনার ঘুম আসছে না, আমি কি করব? খুলে নিয়ে ঘুম পাড়িয়ে দিব? আশ্চর্য আরশ ভাই, আপনার কি আমাকে দেখে একটু মায়া লাগে না? আরশ ঠোঁট টিপে হাসলো। নুসরাত আবারও ধারাম করে শুয়ে পড়ল, বলল, গুলি করবো আই সোয়ার। আবারও খোঁচাখুচি করলে। ভোর একটি কণ্ঠস্বর ভেসে এলো, এবার একবার করে শান্তি হয়নি, আবার চেঁচাচ্ছিস? আপনাকে 1000 বার কাঠগড়ায় দাঁড় করিয়ে গুলি করা উচিত। এমন বেটা মানুষকে গুলি করলে কিচ্ছু হবে না, পুলিশেও ধরবে না আমায়। আরশ কথা বাড়ালো না আর। নুসরাত ভাবলে, এবার বুঝি আর জ্বালাবে না, হয়তো সদয় হয়েছে তার প্রতি। চোখে ভারী ঘুম টেনে আসতেই আবার যেন কিছুতে বিরক্ত হয়ে উঠল মেয়েটা। এই পর্যায়ে দেখে মনে হবে না, বড় বড় চোখ করে তাকাতে আরো এমন একটি ভাব ধরলো, দেখে মনে হবে না ভাজা মাছটি উল্টে খেতে জানে। নিষ্পাপ মুখটা আগিয়ে আনতে নুসরাত পিছু সরে গেল। কেকটা দেখেই খটকা লাগলো তার নিকট, তবুও ধারণা করতে পারলো না কেন কেক। উঠে বসে চুল ঢিলে করে খোপা করলো, কর্কশ কণ্ঠে শুধালো, কেক কিসের জন্য এনেছেন আরশ ভাই? আরো জিভ ঠেলে গালের দিকে দিয়ে হাসলো ভুরু কুণ্ঠিত করতেই। লোকটা দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় নুসরাত অনায়াসে বুঝে গেল তার হাসির কারণ, এবং তা বুঝতে অত্যন্ত সংবেদন চেহারায় ধারণ করলো নিজের মুখে। নিমেষে ছেয়ে গেল যেন তার গাল বরাবর লালিমা। ক্ষোভে অন্ধকার দেখালো তার মুখটা। গলা স্বর অত্যন্ত ড্রিম করে জিজ্ঞাসা করলো, আমি যা বুঝতে পারছি এটা কি তার জন্যই? আরশের গলার আওয়াজ নামলো। গিরবা বাঁকিয়ে তার দিকে এগিয়ে আসতেই, তুই কি বুঝতে পেরেছিস? আমি তা বুঝতে পারছি না। আবারও চোখ পাকালো কথা বলতে বলতে। ততক্ষণে বেডের ওপর বসে পড়েছে আরশ, একেবারে চোখ যেন নুসরাতের দিকে তীক্ষ্ণভাবে আড়ষ্ট। বলল, উল্টাপাল্টা কিছু বলবেন না আরশ ভাই। আমি কি বললাম তাহলে? আরশ এবার হাতের কেকটা নুসরাতের মুখের দিকে এগিয়ে দিতেই সে মাথাটা সরিয়ে নিল, কপালে হাত রেখে বলল, আপনার মাথায় সমস্যা? বুঝে গিয়েছো তুমি? আরশ ভাই, আপনি আবার তুমি বলছেন? নুসরাত মাথা দোলালো, বলল, আমাকে বোকা মনে হয় আপনার? তা কেন মনে হবে? তোমার মতো শেয়ানা মানুষ এই পরিবারে আর দুটো আছে নাকি? ঠাট্টা করছেন? করবো কেন? নুসরাত কথা বাড়ালো না। ঘুমে অন্ধকার দেখছে সে, বিছানায় পড়ে যেতে মন চাইছে, কিন্তু এই ব্যাটা তাকে যেন জ্বালানোর জন্য আজকে স্থির হয়েছে। দুপাশে মাথা দুলিয়ে দিল না। নুসরাতের কপালে ভাঁজ পড়লো কয়েকটা। আপনি আসলে কি বলতে চাচ্ছেন বলুন তো? এই ব্যাটার সমস্যা কি? এই ব্যাটা কি তাকে ঘুমাতে দিবে না? নিশ্চিত আছে বলেই তো মনে হয় না। তাই না, একটা দীর্ঘ করে শ্বাস ফেল। আপনার বাসর উপলক্ষে কেক কাটতে হবে তো? দুপাশে মাথা দুলিয়ে না করে দিল। নুসরাত কপালে ভাঁজ ফেরালো আরো কয়েকটা। মাথা ব্যথায় ভোগ করছে, ঝাঁকিয়ে উঠলো ভেতর থেকে। আপনি বাচ্চামো করছেন কেন? বাচ্চামো কখন করলাম? বুঝতে পারছেন না? আরো হালকা ঠুকে দিল না একটা আঙ্গুলের ডগা দিয়ে। কেক নুসরাতের মুখের ভেতর পড়ে দিল বুড়ো আঙ্গুলের সাহায্যে। ইউ আর নো লঙ্গার আ ভার্জিন, ইটস আ বি আ ডে নাও, দ্যাটস হোয়াটস ইউর সেলিব্রেশন দিস। আরশের দিকে তাকিয়ে নুসরাত কিছুক্ষণ পলক্ষীনভাবে কিছুটা কেক আরশের মুখে পুড়ে দিয়ে বলল, বিন্দুমাত্র লজ্জা নেই না? সবকিছু জলাঞ্জলি দিয়েছেন? হ্যাঁ, একটু পূর্বেই। কথাটা বাড়ানোর থেকেই ঘুমানো গুরুত্বপূর্ণ মনে হলো তার কাছে, তাই বলল, কেক কাটা শেষ, বাসর করেও ফেলেছেন, নির্লজ্জতার চরম শিখরেও পৌঁছে গেছেন, এবার ঘুমান। চোখ দুটো দেখেছেন, ভ্যাম্পায়ারের মতো লাগছে। আরশ নুসরাতের ঠোঁটে আঙ্গুল বুলিয়ে দিল। কথা কানে নিচ্ছে না বলে মনে হলো।
নুসরাত তার হাত সরিয়ে দিয়ে বলে উঠল, আগামীকাল আপনাকে আপনার কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হবে। দ্য ব্রিগেড নির্লজ্জ বেকার সৈয়দ হেলাল আহমেদ এর কনিষ্ঠ পুত্র সৈয়দ আরশ হেলাল নিজের স্ত্রীর সাথে বাসর করার খুশিতে কেক কেটে উদযাপন করছে। এই খুশিতে তাকে তার স্ত্রী একটা অ্যাওয়ার্ড দিবে। খুশি? নুসরাত কথা শেষ করতে পারল না। ক্ষুধার্ত হায়নার তার ঠোঁটের ওপর ঝাঁপিয়ে পড়তে গেল আরশ। শক্ত করে মাথা চেপে ধরতে চুমু বসালো নাকে, গালে, ঠোঁটে। গায়ে ধাক্কা লাগতে খুব একটা নড়াতে পারলো না। ঠায় বসে থাকতে দেখা গেল বেডের ওপরে রাখা কেক লন্ডভন্ড হলো। সাদা বেডশিটে লাল রঙে ছড়িয়ে পড়ল। সেকেন্ডের ভেতর নুসরাত পুরো শরীর লেপ্টে গেল ক্রিমে। সেদিকে কোনো ধ্যান আছে বলে মনে হলো না লোকটার। উত্তাল বাতাসে পর্দা উঠছে, তার সাথে নাকে ভেসে আসছে কুস্তিগির সুবাস। নুসরাত ধাক্কা দিল বুকে, সরুন, শ্বাস নিতে পারছে না। কথা শেষ করে দূরে সরিয়ে দিল, হাঁচি দিল, আঙ্গুল তুলে শাসালো। মাত্র গোসল করেছি, কাছে আসবেন না। সে নিষেধাজ্ঞা মানা হলো না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিতে হাসতে গেল আরশ, গাল বাঁকিয়ে ভাঁজ ফেলালো কপালে। অ্যাডাম সাপের ওঠানামা করছে দেখা গেল। নুসরাত সরে যেতে বলল, খবরদার দূরে থাকুন, মোটেও গোসল করতে এই মুহূর্তে আমি ইচ্ছুক নই। আরশ গাল ঠেকালো জিভ দিয়ে, ভাড়া কিশোরে বলে উঠল, আমি করিয়ে দিব, তোকে কষ্ট করতে হবে না। আপনার তো আসলে লজ্জা টজ্জা কিছু নেই। এই কথা বলতে বলতেই বাহির থেকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয় সে। রিমঝিম বৃষ্টি পড়তে শুরু করেছে। সেদিকে চোখ পড়তেই চোখ সরিয়ে কথা শেষ করতে পারল না। তার আগে দ্বিতীয়বারের মতো ঝাঁপিয়ে পড়তে দেখা গেল আরশকে। ততক্ষণে বাতাসের সাথে পাল্লা দিয়ে বৃষ্টি বেড়েছে, শব্দ বৃদ্ধি পেয়েছে, ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। নুসরাতের চোখের সামনে শুধু ভাসল দুটো চোখ এবং কানে বাজলো মৃদু আওয়াজের গোঙানির মতোই শব্দ, স্টপ লুকিং দ্য আদার ওয়ে, কিপ আই অন মি। নুসরাত নাসির, এনজয় দিস মোমেন্ট।